Welcome to Third Row Perspectives by Sadia. এখানে আমরা কথা বলবো সাকসেসফুল পারসনদের মিস্টেক্স এবং গ্রোথ স্ট্র্যাটেজিজ নিয়ে যেটা আমাদের নিউ জেনারেশন ফ্রেশার্সদের হেল্প করবে তাদের ক্যারিয়ার গাইডেন্সে। Today with us as a guest, we have a very famous person from telecommunication sector, stand-up comedian sector, and also education industry as an educator. Welcome to Mosharaf Khan Yafi Bhaiya with us in Third Row Perspective. Thank you, Bhaiya, for coming. And he is currently in C-Suits at PFEC Global. Thank you, Bhaiya, for coming. Thank you very much, actually, Sadia. I would like to say যে আমরা বরং আপনাকে ধন্যবাদ জানাই because industry specific or considering the young generation তাদেরকে একটা better job বা তাদেরকে একটা ওয়ার্কের একটা স্ট্রিম চুজ করবার জন্য আপনি যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই and thanks a lot for having me. Thank you, Bhaiya. So, yes, Bhaiya, first day যদি বলি আপনার জার্নিটা ইটস ভেরি ভার্সেটাইল আই উড সে যে ফার্স্ট ডে ফ্রম টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি টু এডুকেশন ইন্ডাস্ট্রি হোয়াট ওয়াজ ইউর জার্নি অ্যান্ড সুইচটা কেন ছিল অ্যাট দ্য সেম টাইম ইউ ডু স্টিল নাও স্ট্যান্ড আপ কমেডি সো there are a lot of things for young generation to learn from you যে কোনটা চুজ করবো ক্যারিয়ার পাথ হিসাবে আমার কোন মেন্টালিটি সেট থাকলে. Okay. So it's like, let's start your journey. Sure. But thank you very much. But I started actually with the FMCG. Okay. I started with the Reckitt Benckiser long back time. And 1.5 year I was a territory manager. So ওটা অনেক বেশি কি বলে যে কনজিউমার বিহেভিয়ার কনজিউমার প্যাটার্ন মানুষের যে সে যখন পকেট থেকে টাকাটা বের করে পার্টিকুলার একটা ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড নিজের পকেট থেকে টাকাটা বের করে দিচ্ছেন দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং টু গেট মানি আউট অফ সামওয়ানস ইন এ লিগাল অ্যান্ড লেজিট ওয়ে ডেফিনেটলি ওয়ান অফ দ্য টাফেস্ট থিং সো ওটা যখন শেখার একটা বড় জায়গা ছিল আমার এফএমসিজি রেকিট বেনকিজারে যখন চাকরি করেছি অ্যান্ড আই ওয়াজ পোস্টেড ডিপ রুরালে অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ সো ওখানে মানুষের চিন্তা ভাবনাটা তারপরে তাদের বাইং প্যাটার্ন কতটুকু তাদের আয়ের কতটুকু তারা খরচ করে কোথায় কতটুকু খরচ করে কতটুকু তারা খরচ করতে আর কতটুকু পুশ করলে কতটুকু যায় এই যে বিষয়গুলো সেগুলো আসলে ওখানে শেখা অ্যান্ড দেন অবভিয়াসলি আই মুভ টু টেলিকম বিকজ ব্যাক ইন দোজ ডেজ টেলিকম ওয়াজ আমি নিশ্চিত ছিলাম যে টেকনোলজি এমন একটা বিষয় যে এটা মানুষ চাক বা না চাক সে ইভেনচুয়ালি এখানে আসবেই. So that was the very careful decision. The moment I got the opportunity, I moved to telecom industry, and I worked with all the 3 top telecom companies, and I spent almost 15 years in telecom. ওখানে সেলস মার্কেটিং থেকে শুরু করে একদম শেষের দিকে ইভেন যে কিছু অন্য ইন্ডাস্ট্রির প্রোডাক্ট নিয়ে টেলিকম যখন কাজ শুরু করলাম আমি সেটাতেও ইনভলভ ছিলাম. সো ইট ওয়াজ ডেফিনেটলি লার্নিং ইজ অ্যামেজিং. নিজেকে চ্যালেঞ্জ করা কোনো সময় এতটা কর্নার্ড অবস্থায় পড়ে যাওয়া এবং সেখান থেকে ব্যাক করা কর্নার্ড নট ইন এ সেন্স দ্যাট আমরা যেভাবে ভাবি ওরকম না. আই রিয়েলাইজ যে এটার জন্য যে নলেজটা দরকার আমার এবং যে সময়টা আমার হাতে আছে এত কম সময়ের মধ্যে নলেজটা গ্যাদার করে রাইটলি পারফর্ম করা অ্যান্ড ইটস আ ভেরি কম্পিটিটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ইফ ইউ আর নট ডুইং ইট সামওয়ান এলস উইল ডু. সো So you have to be very prepared for that. So ওই যে প্রতিনিয়ত যে ওই নিজেকে ওই রকম একটা সিচুয়েশনে ফেলে দেওয়া ওখান থেকে ব্যাক করে এসে অ্যাচিভমেন্ট অর্জন করা ইটস আ ভেরি ডিফিকাল্ট জব. হ্যাভিং সেড দ্যাট ইয়েস অফকোর্স এটা করতে যে আপনার অনেক ফেলিওর্সও হয়েছে আবার কামব্যাক করা হয়েছে. সো এটা মেন্টালি অনেক রকমের স্ট্রেংথ দেয় অ্যান্ড সামনে যে কোনো চ্যালেঞ্জ নিতে তখন আর ভয় লাগে না. সো দ্যাট ওয়াজ দ্য টেলিকম ফ্রম এফএমসিজি দেন টেলিকম অ্যান্ড দেন আই মুভ টু এডুকেশন ইন্ডাস্ট্রি. সো এডুকেশন ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি একটা গল্প শেয়ার করতে চাই. জয়েন ওয়ান অফ দ্য টপ গ্লোবালি দ্য টপ ওয়ান ফর বাংলাদেশ অফিস. সো দ্য গ্লোবাল COO he actually asked one question. He said that Yafi, you were doing more on the south, even not in Bangladesh, South Asian context, you were also doing pretty good. So why do you want to shift? Then I said one thing, which is because আমি রেগুলারলি কিছু যারা ক্যারিয়ার অ্যাসেস করে অনলাইনে
এরকম কিছু কোম্পানির সাথে কাজ করতাম। সো আই ওয়ান্ট টু অফকোর্স আই হ্যাভ টু, ইটস নট ফ্রি, এটা পে করতে হয়। অ্যান্ড ওরা আমি ওদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে আমি এখন কোন রোলগুলোর জন্য, ওরা বলে দেয় যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস, কোন জায়গায় কাজ করা, ক্যারিয়ারে কী কী ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্ট করলে নবে টাকা পয়সা, যে আমি কোন ট্রেনিংটা নিব, কোন টাইপ অফ ভাবে আমি নিজেকে গ্রুম করলে আমি নেক্সট লেভেলটায় পৌঁছাতে পারবো। Sorry to cut you off, Bhaiya, here. So, can you just mention যে এরকম companies গুলো কি new বা freshers দের জন্য আছে কিনা? সবার জন্য কাজ করে। Okay, দ্যাট okay. টাইম আই এম নট কোয়াইট শিওর দ্যাট এটা এখন আছে কিনা। আলবাব ভাই একজন আছেন, উনি একবার Okay. এনেছেন থমাস নামের একটা কোম্পানি, Okay. লন্ডন বেস। এরকম অনেকগুলো মাইকেল পেজ এবং আরও অনেকগুলো কোম্পানি আছে, ওরা কিন্তু অ্যাসেস করে দেয়, দে অফকোর্স দে চার্জ। বাট ওই সময় কি একটা ব্যাপার ছিল, তো সেই সময় খুব কম পয়সা ওরা দিয়ে দিয়েছিল। সো আমি অ্যাসেস করেছিলাম, অ্যান্ড আই ফিগার যে আই এম কোয়াইট রেডি ফর টু টেক দিস ইস্যুস। তখন ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন, when that global CEO asked me, why do you want to change? I said, see, this is the 16 year of my career, 6.5 years actually, that time. And I want to, within next 1.5 year, which is মানে হচ্ছে যে 18 বছর হবার আগেই আমার ক্যারিয়ারে, I want to be in the C-suites. I want to take the full responsibility of the P&L, profit and loss, ফুল রেসপন্সিবিলিটি নিতে চাই আমার কাঁধে। অ্যান্ড এটা যদি খুব ছোটোখাটো কোনো একটা লেটস সে সোপ কোম্পানি হয়, আই এম রেডি টু টেক দ্যাট চ্যালেঞ্জ, বাট I want to be over there. So it sounds very ambitious, but actually if you have right set of knowledge and experience and confidence, people take it very positively, especially global level, and they were very happy with this kind of attitude actually, and which is not pseudo, I mean with a lot of solid background. So then I moved to this industry. Okay. Yeah. And what do you think যে কোনগুলো অ্যাসপেক্টগুলো আছে যেটা আপনার টেলিকমিউনিকেশন থেকে আপনি যখন এডুকেশনে মুভ করলেন, বিকজ ইউ আর নিউ, ইউ মাইট নট নো ডিটেলস অফ দি এডুকেশন ইন্ডাস্ট্রি, সো কোনগুলো আপনাকে মনে হয়েছে যে স্ট্রেংথ হিসাবে কাজ করেছে, বিকজ এক্সপিরিয়েন্স অলওয়েজ ইজ আ স্ট্রেংথ? Look, telecom is an ocean. ওখানে এমন এমন ডিপার্টমেন্ট আছে ওগুলো অন্য কোনো ইন্ডাস্ট্রি থাকে না। যেমন দে হ্যাভ বিজনেস ইন্টেলিজেন্স, দে হ্যাভ রেভিনিউ প্ল্যানিং, দে হ্যাভ রেভিনিউ অ্যাসুরেন্স অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্ট, they have acquisition department, customer acquisition, they have a CLM, customer loyalty management team থাকে, and they relentlessly at a work করে, কিন্তু কখনো ফ্রন্টের দিকে আসে না, কোনো একটা দেখিও না আমরা। সো ওইটার বাইরে আমি যেটা ছিল যে আমি ব্যাক ইন 2008-09 দিকে, দ্যাট টাইম আই ওয়ার্ক ইন গ্রামীণফোন। সো গ্রামীণফোন তখন একটা বড় রকমের ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপ্যানশনে যায়। সো আই ওয়াজ পার্ট অফ দ্যাট টিম, অ্যান্ড অ্যাক্রস বাংলাদেশ আমরা কাজ করা শুরু করি। অর্থাৎ it means that you should be available to the deep rural people, and only then you can get the maximum revenue out of it, and কোম্পানিকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। আই মিন যেই লেভেলটা খুঁজতেছে, অর্থাৎ 3-4টা ধাপ আগে যাওয়া যাবে। তো সেটা চিন্তা করে তখন আমরা কাজ করি। এটা আমাকে মনে হয়, তখন আমি বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের যে মানুষের যে আর্নিং অ্যান্ড এক্সপেন্ডিচার, এটার যে টেন্ডেন্সি বা এটার যে প্যাটার্ন, সেটাকে অনেক ক্ষেত্রেই কি বলে যে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রির লোকেরা প্রথমে তারা চিন্তা করে অনেকটা রেড ওশান থিওরি, যে এখানে সবাই আছে আমিও থাকবো, এখানে সবাই অফিস দিয়েছে আমিও দিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর বাইরে কি আছে, আপনার সাপ্লাই লাইন যদি ঠিকঠাক থাকে, যদি র ম্যাটেরিয়াল থেকে থাকে, অর্থাৎ টু গেট গুড ফিনিশ প্রোডাক্ট অ্যান্ড আই মিন গুড রেভিনিউ, ওয়াই নট, আপনি ওখানে কেন যাবেন না? সো ওটা মাথায় রেখে এই জিনিসটা আমাকে হেভিলি সাপোর্ট করেছিল। ওয়েন আই কেম টু দিস ইন্ডাস্ট্রি, আই ফিগার আউট যে একটা ছোটো একটা ইউনিভার্স নিয়ে সবাই কাজ করছে, ওয়াই নট ইউনিভার্সটাকে বড় করা যায়। সো সেটা একদম ডিরেক্ট আই ক্যান টেল, এটা রিলেট করতে পারি যে টেলিকমে আমার সেই এক্সপিরিয়েন্স অ্যান্ড সেই প্যাটার্ন যেটা থাকে সেটা রাইটলি আমি ইমপ্লিমেন্ট করেছি লেস দ্যান এ ইয়ার ওভার হিয়ার। আরেকটা যেটা ছিল আমি মনে করি সেটা হচ্ছে যে এমপ্লয়ার ব্র্যান্ডিং বলে একটা টার্ম ইউজ করা হয়, ম্যাচিউরড HR ফাংশন, নট অনলি টেলিকম, আদার MNCs and others, এটা বাইরের ওয়েস্টার্ন প্র্যাকটিস। So you will create your employee in such a way, wherever they will go, wherever they will talk, they will carry your brand. They will become your brand. Of course. I mean, people will
সি ব্র্যান্ড তো আসলে একটা পারসেপশন। এটা মানুষকে শুধু যে আমার লোগোটা খুব ভালো হলো বা আমার টিভিসি আর ওভিসিটা ভালো হলো তাহলে চলবে, ব্যাপারটা তা না। ইটস অ্যান এক্সপেরিয়েন্স। ব্র্যান্ড ইজ নাথিং বাট অ্যান এক্সপেরিয়েন্স। আমি কেন অনেক পয়সা খরচ করে কোনো পার্টিকুলার একটা ব্র্যান্ডেরই একটা গ্যাজেট কিনতে চাই? Because the experience I'm having, that's worth. There's a value for money. So when I join in this industry, then I decided all the employees who are working for the company, they should have enough confidence, enough guts, and they will carry the brand the way the brand has its own promises. So that is something, yes, of course, I learned from my previous industrial organizations, and that I actually transferred to this industry. Okay. Now coming to this industry, আপনার 6-7 years হয়ে গিয়েছে, more I than think, that, I if think I'm 9 not years, wrong. 9 Yeah, years, yeah. So what do you think যে changes গুলো কি এখন আসছে? Because we now know that it's AI generations, AI generated সবকিছু. So do you think যে education industry adopt করছে যে changes গুলোকে? Considering Bangladesh market, হিউম্যান ফ্যাক্টরটাকে বাদ দেওয়া যাবে না আসলে। বিকজ এখানে আমরা যে সেগমেন্টে কাজ করি, সেগমেন্ট আর কি, স্টুডেন্টস অ্যান্ড আদার কাস্টমার সেগমেন্টস, ইটস লাইক ইউ ক্যান ম্যাচ ইট উইথ বেবি ফুড। যে কনজিউম করছে সে পয়সা দেয় না। সো ডিসিশন মেকিংয়ে এখানে যেটা হয়, যিনি কনজিউম করছেন তার একটা ভূমিকা থাকে, বাট যিনি ইনভেস্ট করছেন তারও একটা ভূমিকা থাকে। সো যিনি ইনভেস্ট করছেন উনি কিন্তু আগের জেনারেশন, উনি এখনো হিউম্যান টাচটা বিশ্বাস করেন। হিউম্যান টাচ, কনফিডেন্স, হাউ ওইভাবে হিউম্যান টাচের উপরে কনফিডেন্স বিল্ড আপ হয়। শুধু অ্যাপের মাধ্যমে ফুল ইনফরমেশন ইজ ফাইন। সো আমি মনে করি যে আগামী আরও 5-6 বছর এই দুটোর কম্বিনেশন, এআই অ্যান্ড এআই প্লাস হিউম্যান, এই দুটোর কম্বিনেশনে সামনে এগানোটা কোনো মডেল যদি ডেভেলপ করা যায় সেটা সাস্টেনেবল। যদি আমরা পুরোটা ছেড়ে দিই যে এআই উইল টেক কেয়ার অ্যান্ড এভরিথিং, দেন প্রবলি দ্য কনজিউমার, যিনি টু বি কনজিউমার, সে হয়তো অনেকটা কনভিন্সড হবে, কিন্তু যিনি আসলে অফকোর্স ইটস এ হেভি ইনভেস্টমেন্ট এনি গিভেন টাইম। সো যিনি ইনভেস্টটা করবেন ওনাকেও কনভিন্স হতে হবে। ওনাকে কনভিন্স করতে হলে আসলে দুটো জিনিসই লাগবে। Okay. So you think down the line 5-10 years যখন next generation টা আসবে as a parent, right? Okay. তখন কি AI এর টেক ওভার করার চান্সেস আছে? Because education industry is solely about sell and communications, human touch, as you mentioned. Yeah, I think of course তখন হয়তো পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যেতে পারে। I think মেবি এটা এখন আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কী হবে, বিকজ উই আর এ ট্রানজিশন মোড। এটা কোথাও যে হয়তো থামবে, তো বা একটা ছোট্ট একটা পজ নেবে, তখন হয়তো কিছুটা ক্লিয়ার হবে। বাট ইউ আর রাইট অ্যাকচুয়ালি, মানে এখন যদি আমি জাস্ট তার যে কাজগুলো আমরা করছি সেটাকে যদি একটা জায়গায় আমরা নিয়ে আসি, এটা এআই দিয়ে আরও বেটার করা যায়। ইটস ফ্যাক্ট। ডিসএমিনেটিং ইনফরমেশন অ্যান্ড অল দিস। I was reading some article and I heard যে Western world একটা good number of lawyers are getting unemployed. Okay. Because the service they provide, 80% of those is already there. You can buy apps or take a subscription of certain apps and you can get all this information which actually that person will tell you সেটা অলরেডি হয়ে গেছে। বিকজ ওরা যেটা করছে যে পেছনে হাজার এই ধরনের কেসেসগুলোর একটা সামারাইজ করে এবং সব সাকসেসফুল যেগুলো আছে সেটার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে এআইগুলো রেসপন্স করছে। সো এরকম যদি হয় যে এই ইন্ডাস্ট্রিতে যে সাকসেস স্টোরিগুলো আছে সেগুলোকে যদি ক্যাপচার করে ফেলে কোথাও এবং সেটা নিয়ে যদি একটা এআই ডেভেলপ করা হয়, তাহলে ফাইন। আই মিন এআই জেনারেটেড কাউন্সিলর, এআই জেনারেটেড রিপ্রেজেন্টেটিভ ইজ ওয়েল ইনাফ টু টেক কেয়ার। Okay, our job is at risk, but again, since এটা একটা growing industry, you never know যে কি নতুন পজিশনস আসতে পারে। সো হ্যাভিং সেড সো, ভাই আপনার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে আরও বেটার হতে পারে এবং এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ ফোকাস করে ক্যারিয়ার পাতে? বিকজ অ্যাজ উই অল নো, কেউ যদি একটু রিসার্চ করে, দিস ইন্ডাস্ট্রি ইজ জেনারেটিং হিউজ মানি
and in salary scale it's very Right. very higher than even for the freshers compared to even telecommunication. So what do you think freshers should focus if they are focusing in this educator career? সো এখানে আসলে আমি ডেফিনেটলি নলেজ গ্যাদারিং অ্যান্ড টেকিং এক্সপিরিয়েন্স এগুলো তো আছেই। এর বাইরে আমি কিছু সফটওয়্যার স্কিলের দিকে নজর দিই আসলে। অ্যান্ড আই অলওয়েজ whenever I recruit any people or I assess any people, You recruited me once. so আমি কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি। Yeah. একটা হচ্ছে যে ম্যাচুরিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট, দিস সামথিং ইভেন মানি ক্যান পাই। Yeah. এটা বলি একজন মানুষের ম্যাচুরিটি ইজ ইম্পর্টেন্ট, কখন কোন জায়গায় আমাকে কতটুকু কথা বলতে হবে। এটা আমি এভাবে বলি যে আমাকে জানতে হবে আমি যা জানি, আমি কি জানি না, আমি এটা 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 আমি জানি কিনা, আমি যা জানি না সেটা আমি জানি কিনা। যদি সেটা জানা থাকে তাহলে আমি ওই জায়গাটাকে আমি ওই চান্সই নিবই না যে এর কাছে শুনেছি ওর কাছে শুনেছি, কারণ ডিপে গেলেই ধরা হবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর ম্যাচুরিটি, এটাই হচ্ছে ম্যাচুরিটি, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে। অ্যান্ড আরেকটা যেটা আমি যে একটা মানুষের মধ্যে খুঁজি, একজন কাউকে যদি এমপ্লয়ি হবেন যিনি, তার মধ্যে কম্প্যাশন। People in this industry or any service oriented industry, you should be compassionate, you should be empathetic towards people's feelings, values and other things. So compassion is very important. So compassionate and maturity, these are the two items actually someone need to enhance and gather this knowledge. কেউ বলতে পারে যে আমি খুব আসলে compassionate, but একটু ঠান্ডা মাথায় যদি নিজের আগে অনেকগুলো ইনসিডেন্ট বিবেচনা করে তাহলে হয়তো, এবং নিউট্রালি নিজেকে কেউ যদি মেজার করে, দ্যাট পারসন ক্যান ফিগার আউট ওয়েদার উনি কম্প্যাশনেট অর নট। সিমিলার টু দ্য ম্যাচুরিটি কামস, খুব আমার যেটা মনে হয় যে এটা খুবই ভ্যালুড, মানে অনেক বেশি মূল্যবান একটা কোয়ালিটি। বিকজ প্রবলি আমি এক্সাইটমেন্টের খাতিরে ফাট করে কিছুটা বলেই ফেলতে পারি, কিন্তু ম্যাচুরিটি শুধু একটা শব্দ নয়, ইটস লাইক কন্ট্রোলিং ইউর ইমোশন, কন্ট্রোলিং ইউর সার্কামস্টেন্সেসের প্রেক্ষাপটে আমার আশেপাশে যে পরিস্থিতি সেটাকে মেনে একটা স্টেটমেন্ট দেওয়া, সেটাকে মেনে অ্যাক্ট করা, দিস অল আর পার্ট অফ ম্যাচুরিটি। সো আই অ্যাকচুয়ালি এই দুটো জিনিস আমি সবসময় খুঁজি মানুষের মধ্যে, whether that person is compassionate or whether that person, and also similarly at the same time if he or she is matured or not, এই দুইটা থাকলে ঠিক আছে। সো সবাই অনেক কথা বলে, আমি I'm pretty much focus on this kind of quality. Whoever is coming to the job market or wherever need to grow this. ওগুলো তো হবেই, আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নেগোশিয়েশন স্কিল ভালো থাকতে হবে, and then you should be very good analytically ভালো হতে হবে। এগুলো দেয়ার, দিস ইজ দেয়ার। এগুলো না হলে তো আপনি আসছেনই না, মানে থাকে না একটা কাট অফ পয়েন্ট থাকে, কাট অফ পয়েন্টই তো হচ্ছে না ওগুলো না হলে। ওগুলো হতে হবে ফার্স্ট বাই ডিফল্ট। এর পরে কি, it's a tough competition. I mean, how many students are coming out of the graduate schools and coming to this corporate sector or job market overall? Let's say, forget about corporate sector, job market. তো এখন কেউ যদি এই সবগুলো যেগুলো স্কিলসের কথা বললাম, একটা একাডেমিক ডিগ্রি, সেই সাথে ভালো কমিউনিকেশন স্কিল, নেগোশিয়েশন স্কিল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সব আছে, কিন্তু ম্যাচুরিটি নেই, সো তাহলে তো সে পিছায় গেল। আর আরেকজন এই সবও আছে প্লাস তার ম্যাচুরিটিও আছে, সো আই গো ফর দ্যাট পারসন। সো দ্যাটস ওয়াই আই এম সেইং যে এতদিন বা সবসময় মানুষ বলে যে তুমি এটা কমিউনিকেশন স্কিল ঠিক করো, এটা ঠিক করো, ওটার সাথে সাথে আমি আর দুইটা কোয়ালিটি দেখতে চাই, উইচ ইজ software skill or software skill, software part of human being as a human being, but that very important. Without that, because আমি যখন কাউকে একটা পার্টিকুলার বা যে কোনো অর্গানাইজেশন যখন কাউকে একটা তার ব্র্যান্ডটা ক্যারি করতে দেয়, দ্যাট পারসন যদি গুফ আপ করে ফেলে তাহলে এটা কিন্তু ওভারঅল কোম্পানির ব্র্যান্ড, কোম্পানির গুডউইল, ইমেজ সব কিছু ডেন্ট করে। সো থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, অর আমি বাদ দিলাম in any of your organization, if you are giving, আমি যখন কাউকে দায়িত্বটা দিচ্ছি সেটা তো বিশ্বাস করে দিচ্ছি, ইটস আ কাইন্ড অফ, তাহলে আমার অ্যাসেসমেন্ট বলছিল দেয়া উচিত।
তো স্কিলস ডেভেলপের ক্ষেত্রে আপনি কোন জিনিসগুলো বলবেন যে যারা ফ্রেশার্সও না, যারা অন্য ইন্ডাস্ট্রিতে আছে, হয়তো এডুকেশন ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, কি স্কিলস ডেভেলপ করবে? বিকজ কারেন্টলি হোয়াট উই সি যে লিঙ্কডইন একটা গুড প্ল্যাটফর্ম। এখন লিঙ্কডইন প্ল্যাটফর্ম বলে অনেকে দেখা যাচ্ছে যে অনেক ডিগ্রিজ আছে, সার্টিফিকেট কোর্স আছে যেগুলো করছে। সো আমি যদি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি বলি, কোর্স করার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইজ লাইক ফোকাসিং অন ইয়োর উইকনেসেস। সাপোজ কেউ ইন্ট্রোভার্ট হলে যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায়, একটু আউটস্পোকেন হতে বা কীভাবে সেলস নেগোসিয়েশন করতে হয় এটা শিখতে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে, rather than degrees plays a important role obviously. So do you suggest, because pandemic থেকে it become a huge thing, like সবাই যে সার্টিফিকেশনটা নেয় অনলাইনে? আচ্ছা, এটা সার্টিফিকেশনটা আমি খারাপ কিছু দেখি না, ডেফিনেটলি পিপল ক্যান গো ফর দিস, বাট আমি যদি এটার অ্যাপ্লিকেশনটা কোথাও না করি, মানে আই হ্যাভ লট অফ নলেজ বাট আমি অ্যাপ্লিকেশনটা করতে পারছি না, আমি টেস্ট করি না এটা। সো ইটস লাইক আই ম্যানুফ্যাকচার এ কার, বাট আমি এটা রাস্তায় নিচ্ছি না, যদি ভেঙে যায় এই ভয়ে। তাহলে তো গাড়িটা আদৌ চলে কি না, যেই আমার যে কমিটমেন্ট বা প্রমিস করছি এত স্পিডে উঠাতে পারবেন, ব্রেকটা ধরা মাত্র এত মিলি সেকেন্ডে ব্রেকটা তাকে স্টপ করে দিবে, এই ক্ষমতাওয়ালা গাড়ি আমি বানিয়েছি, এই কথা যদি আমি বলি তাহলে এটা তো আমাকে বাইরে নিয়ে একদম ভিড় রাস্তায় চালাতে হবে, তবেই না আমি বলতে পারবো যে ইয়েস, আমি যা কমিটমেন্ট দিলাম, আমি যা প্রমিস করলাম সেটা আমার গাড়িতে দেখাচ্ছে। সো এই জিনিস আমি মনে করি যে ডেফিনেটলি অফকোর্স আমি ইটস এ ভেরি গুড থিং দ্যাট you invest on your career by getting some good training, certifications and all this, but সেটা যদি একটা প্র্যাকটিসের মধ্যে না আসে, সেটা যদি ইভেন একটা ক্লোজড একটা ইয়ের মধ্যে যদি প্র্যাকটিস না হয়, ক্লোজড একটা গ্রুপের মধ্যে যদি প্র্যাকটিস না হয়, এবং সেটা যদি খুব নিউট্রালি, সেটা যদি ইভ্যালুয়েশন না হয়, তাহলে আসলে ওই সার্টিফিকেশনটা ওকে ফাইন, বাট আনটিল আনলেস ওই টেস্টিংটা না হওয়া পর্যন্ত ওইটা কাজ হবে না। সো মাই সাজেশন উড বি, অফকোর্স ইউ try those skills once you have that, your negotiation skill, do small scale সেগুলোর অ্যাপ্লিকেশন করে দেখা উচিত যে যখন শুরু হচ্ছে কাজটা আমি কি সবগুলো, আমার মাথায় সব আছে বাট আমি অন টাইম ইউটিলাইজ করতে পারি না, সো নো ইউজ অফ দ্যাট। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আমি বেশ কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ড ট্রেনিং করেছি, ওখানে কিন্তু ওরা অনেক বেশি এঙ্গেজ করায় রাদার দেন থিওরি বা এগুলো করা। আই ক্যান ক্লিয়ারলি রিকল আই জয়েন্ড back in 2012, there's IIM একটা প্রোগ্রামে and ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ওখানে, and 3 দিনের ওখানে there's only one slide actually, no slides were there, but I can অনেক ট্রেনিংয়ের চাইতে ওই ট্রেনিংটা অনেক কিছু মনে করতে পারি, বিকজ সো মাচ এঙ্গেজড, এত এঙ্গেজিং ছিল, এত গ্রুপ ওয়ার্ক ছিল, অ্যান্ড এভরিবডি চ্যালেঞ্জড ইচ আদার। সো এবং যে প্রোফাইলের মানুষরা ওখানে কাজ করছে, মানে ট্রেনটা করছিল, সো ইচ অফ দ্য সেশনে যখন আমি মনে করতে পারছি না ইয়েস অফকোর্স আমি আই ডিড হোয়াট অ্যাকচুয়ালি ডেলিভার্ড, তখন এটা বেশ মানে নিজের কনফিডেন্সটা বুস্ট করেছিল। সো ব্যাক টু বিজনেস, অ্যাকচুয়ালি আমি যেটা বলি অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, সার্টিফিকেশন ইজ দেয়ার, বাট অ্যাপ্লিকেশনটা দরকার। And what kind of application you look forward যখন কেউ LinkedIn approach করে, because you are in a such position যেখানে you are hiring not only Bangladeshis, you are also hiring just Sri Lanka, India থেকে, so it's very rare also, kudos to the current company you are in, because Bangladeshi owned companies are not that much in India, right. But luckily PFAC is there. So what you think যে কোন জিনিসগুলো আমি দেখতে চাই লিঙ্কডইনে অ্যাপ্রোচের ক্ষেত্রে? অনেক সময় দেখা যায় অনেকে অ্যাপ্রোচ করে ফেলে, নিউ যারা হয়, ইভেন সার্টেনলি আই গেট সাচ কাইন্ড অফ অ্যাপ্রোচ, হাই হ্যালো হাউ আর ইউ, গুড আফটারনুন। সো ডু ইউ প্রেফার স্টার্টিং উইথ দ্যাট, অর প্রপার একটা মানে রিসার্চ করে দেন ইউ গো ফর দ্যাট? একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা রেগুলার যে প্র্যাকটিস অফ ইন্টারভিউজ অ্যান্ড সেশনস, দ্যাট ইজ দেয়ার। আফটার দ্যাট what he promised, what he said, and overall we actually asked, okay fine, you develop 2 or 3 cases of that, so এবং কিছু সিনারিও দেওয়া হয়, তাহলে ওই সিনারিওর উপর বেস করে they have to submit a document, written document, and that they need to present. Okay. So একটা হতে পারে what তারা আগে কি করেছে, যেটা সে অলরেডি স্টেটমেন্টে, আই মিন
তার ওয়ার্ক লাইফের কথা বলছি আমি, যে এই অ্যাচিভমেন্টগুলো ছিল। অ্যাচিভমেন্টের কথা সবাই বলে, what were your failures as well? Let's open. I mean, let's be open. Probably এই আমি নিজের মধ্যে প্রায় এই প্র্যাকটিসটা করি, যে আই ফিগার আউট যে আচ্ছা ওই সময় প্রবলি এই ডিসিশনটা আমি ভুল নিয়েছিলাম, কেন, দেন ওয়াই দ্যাট ওয়াজ আ রং ডিসিশন, এটা পিছনে কি কি ঘটনা ঘটেছিল, আমার কি করলে হয়তো আমি করতাম না। সো এখন কি ওই সিচুয়েশনের সাথে এখন আবার মেলানোর চেষ্টা করি, যে এখন কি এরকম কি হচ্ছে কি, এরকম সিচুয়েশন হলে আমি যেন সতর্ক থাকি। সো এই টাইপের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। When they come up with the assignment, then we, as a অন্যান্য বোর্ড মেম্বাররা সহ, we go through that and again we sit with the person. Okay. So তখন দেখা যায় যে তখন আমরা চেষ্টা করি, যে বোঝার চেষ্টা করি যে এই যে সার্টিফিকেশনসগুলো তার হয়েছে, তার রিয়েল লাইফ অ্যাচিভমেন্টগুলো হয়েছে, এগুলোর রাইট ইন্টারপ্রিটেশন তার এই সাবমিটেড ডকুমেন্টে আছে কিনা। Okay, great. So this is actually টেস্ট হয়ে যাবে ব্যাপারটা, তখন বোঝা যায় যে whether he or she is able to do the right application of whatever the training she got or he got, or whatever the achievement যেটা সে পেয়েছে, এটা ফ্লুক ছিল নাকি এটা ঠিক ছিল, মানে এটা সাস্টেইনেবল। ভাই এখান থেকে যদি আমি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে ব্যাক করি, সো what do you think যে 9 years back telecommunication industry যেখানে রেখে এসেছিলেন, because I know you are in touch with the industry colleagues as well, so what do you think has changed, you know, in terms of যে ক্যারিয়ার যারা টেলিকমিউনিকেশনে দেখছে তাদেরও কি চেঞ্জ অ্যাপ্রোচ থাকা উচিত ওই ইন্ডাস্ট্রিতে এখন যদি তারা জয়েন করে? Okay, there was a term in still there is a term called lean thin fighting machine. Okay, so what they did actually, ওরা হচ্ছে কি একেবারে কোরের দিকে নজর দিয়েছে, আর অন্যান্য ফাংশনগুলো অনেকটাই অন্যান্য লেটস সে কল সেন্টার্স অ্যান্ড আদার্স, এগুলো চলে গেছে থার্ড পার্টির কাছে। ওখানেও কিন্তু ডেভেলপ হচ্ছে, ওখানে হিউম্যান রিসোর্স ডেভেলপ হচ্ছে, ওখানেও ইউনো এক্সেলেন্স, এক্সিকিউশন এক্সিলেন্সের দিকে ওখানেও নজর দিচ্ছে। সো দ্যাট অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড দ্য ফিলোসফি, দ্য ট্রেনিং অ্যান্ড ওভারঅল প্র্যাকটিসেস দ্যাট হ্যাজ বিন ট্রান্সফার্ড। ওখানে যেটা হয় যে এখন অনেক বেশি অ্যানালিটিক্যাল লোকজন চায়, ডেফিনেটলি it's a data, each and every steps in telecom, it actually data driven, each and every steps, I mean about each and every steps. Okay, let's say কালকে কেউ যদি বলে যে আমাদের ওখানে সব কিছু দেখা হয় যে ROI এর বেসিসে, ফাইন্যান্স ইজ এ ভেরি স্ট্রং রোল ওভার দেয়ার, যে বাংলাদেশের উত্তরবঙ্গের কোনো একটা জায়গা থেকে পার্টিকুলার এরিয়া থেকে আমার রেভিনিউ লেটস এক্স ইকুয়াল টু সামথিং আসছে, আই ওয়ান্ট টু টেক ইট x equal to something plus some, তাহলে এটা একটা ডিটেইল ডিসকাশনে যেতে হবে। দেন দে হ্যাভ টু ডু 360-degree analysis of the revenue, campaigns, micro campaigns and all this. So anybody wants to be on that industry, they should be extremely data driven, data crunching করার মানুষের থাকতে হবে, অনেক ধৈর্য লাগে। আমি যদি আবার একটা সফটওয়্যার পার্টে আসি, সফটওয়্যার কোয়ালিটিতে আসি, অনেক ধৈর্য ধরে এগুলো করা, কারণ ডেটা ক্রাঞ্চিং ইজ আ ভেরি মানে কাম্বারসাম অ্যান্ড মোনোটোনাস অ্যাজ ওয়েল, বাট ওটা ছাড়া হয় না। আরেকটা যেটা হয় যে অনেক নতুন নতুন টেকনোলজি বেস ট্রেনিংস আর দেয়ার, দেন লাইক ম্যাকেনজি, বিসিজি, এই ধরনের কিছু কোম্পানিজ আছে, তাদের কিছু প্র্যাকটিসেস আছে। অত ডিটেল আমার জানা, এখনও আমি যেহেতু ইন্ডাস্ট্রি দূরে আছি আমরা জানি না, বাট এই জিনিসগুলো ওরা খুব এনকারেজ করে। প্লাস কিছু প্রফেশনাল ডিগ্রি খুব জরুরি হয়, একটু উপরের দিকে উঠে গেলে, অবশ্য একদম এন্ট্রি পয়েন্টে না, সেগুলো দরকার হয়। সো এই জিনিসগুলো আসলে রেগুলারলি রাখা, বাট একদম গোড়াতেই তো আর কেউ চাবে না যে সে একেবারে অনেকগুলো প্রফেশনাল ডিগ্রি নিয়ে তবে ঢুকবে, ব্যাপারটা তো এরকম না। কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ড থাকা খুব জরুরি, অ্যানালিটিক্যাল অ্যান্ড অল দিস। ম্যাথসকে ভয় পেলে ওদিকে যাওয়াটা ডিফিকাল্ট, বিকজ ইউ শুড বি ভেরি data driven. So people who wants to be in that industry should be analytical, data driven, and arekta jeta thakte hobe je very open minded for learnings and not only learnings, I mean okhane jawa matro je ami ekebare রেজাল্ট দিয়ে দিব ব্যাপারটা এরকম হবে না। ওভারঅল বলতে বোঝাচ্ছি যে সামনে আগাবে, পিছিয়ে আবার পড়ে যাবে, আবার উঠবে, আবার দাঁড়াবে।
সো ওকে ফাইন, এটা হতেই পারে, আবার আমি কাম ব্যাক করবো, এটাকে আমি বোঝাচ্ছি আসলে। সো এটা যদি এইরকম একটা মাইন্ডসেট নিয়ে ঢোকা উচিত এখানে, মানে কম্পিটিশন অনেক হাই। আপনার কি কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে যেটা থেকে ওকে আই লার্ন ফ্রম দিস ব্যাড এক্সপিরিয়েন্স ইন মাই কোম্পানি, ওখান থেকে গ্রোথটা আপনার বেশি হয়েছে, কোনো এমন Yeah, ইনসিডেন্ট ছিল? of course. I think back in 2009 এর দিকে, 2010 এর দিকে, একটা প্রজেক্ট নিয়ে I was struggling a lot, massive, and কোনোভাবেই এটা আসলে we were not getting the implementation যেতে পারছিলাম না। 1 month, 2 months, 3 months, and then actually middle of 3 months, I think I sat with one of my boss actually. He did the very neutral and very open feedback why actually it's not taking places. এবং সেখানে আমি ভাবছিলাম যে আমার বোধহয় তেমন কোনো মিস্টেক্স নাই, না আমি এবং আমার টিম, এটা প্রবলি অন্য কোথাও থেকে হচ্ছে। দেন আই ফিগার আউট আসলে কিছু কিছু ক্ষেত্রে you have to change, you have to prepare the dice the way it actually look like. এখানে কতটুকু অ্যাস্থেটিক্স থাকলো, আমি ডাইসটা আমি হয়তো স্টারের মতো একটা ডাইস নিয়ে গিয়েছি, বাট প্রজেক্টটা চাচ্ছে না স্টারের ডাইস, সেটা চাচ্ছে একটা সিম্পল স্কোয়ার বা র্যাম্বাস মেবি। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর গিয়ার্স as per the requirement of the project, as per the requirement of the company's vision, company's goal and implementation strategy. ওটা না হলে আসলে হবে না। দেন ওটা একটা অনেক বড় লার্নিং, অ্যান্ড ইটস এ ভেরি মাল্টি-মিলিয়ন টাকার একটা প্রজেক্ট। সো দেন আই রিয়েলাইজ যে না, সব সময় মানে আমি আমার কাজটা 100% ঠিক করেছি বলে এটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হবে ওটা তা না। You have to adopt a lot of things আশেপাশে থেকে। Okay. So you take feedbacks. Of course. So of course. there's a thing about feedback. I was discussing other day with one of my guests as well. যে বাংলাদেশের জবের সেক্টরে যেগুলো দেখা যায় রিজেকশন যখন আসে, ইটস প্লেন রিজেকশন আসে যে you are not accepted for this role. কিন্তু এরকম কখনো আসে না যে we want to give you feedback কল বাইরে এরকম গ্লোবাল কোম্পানিতে যেরকম আমরা ইউজ টু ফিডব্যাকে। সো বাংলাদেশের নেচার্সে যেটা থাকে, ইভেন জব ক্ষেত্রেও ম্যানেজার যখন কিছু দেয়, ফিডব্যাক দেয়, এমপ্লয়িরা নিতে চায় না, বা সাবঅর্ডিনেটসরা যখন ম্যানেজারকে কিছু দেয় যে ফিডব্যাক, যে এটা এইভাবে হলে হয়তো বেটার হতো, দেখা যায় অনেক সময় যে একটা ইগো কাজ করে, ওকে আই এম দ্য বস, আই ওয়ন্ট টেক দ্য ফিডব্যাক। সো হাউ ডু ইউ থিঙ্ক যে ফিডব্যাকটা কীরকম করে কনজিউম করা উচিত বিইং বাঙালিজ, বাট উই আর নট ইউজ টু? না, এটা তো ইউ সেড রাইটলি অ্যাকচুয়ালি, ফিডব্যাক নেওয়াটা একটা আর্ট অ্যাকচুয়ালি, আর নট অনলি আর্ট অ্যাকচুয়ালি, ইটস আ হ্যাবিট। এই হ্যাবিটটা না নেওয়া ঝামেলা। আই ক্যান এত ডিটেল না যে আমি একটা প্র্যাকটিসের কথা বলি। দের ইজ এ প্র্যাকটিস উইচ ইজ, লেটস সে দের ইজ এ 10 জনের একটা টিম সাইজ। সো প্র্যাকটিসটা এরকম যে লেটস সে মি, ইউ অ্যান্ড দের আর সাম আদার পিপল। সো আমি এখন যেটা করব, আমি ওই বাকি 9 জনের ব্যাপারে 3 গুড থিং প্রত্যেকের ব্যাপারে, যেমন আছে সাদিয়াই বলি আমি, সাদিয়ার একটা ছোট একটা চিরকুটে লেখা থাকবে, আমি আমার নাম লিখবো না, নো নেম রিটেন এভরিথিং। সাদিয়া আছে, মিস্টার এক্স আছে, মিস ওয়াই আছে, প্রত্যেকেরই আমি 3টা খুব পজিটিভ সাইড এবং আমারটা বাদে, আমি আমারটা করবো না, সাদিয়ার 3টা পজিটিভ সাইড অ্যান্ড 3টা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যেটা আমি মনে করি সাদিয়ার শুড ওয়ার্ক অন দিস, বাট আমি মুখে বলতে পারছি না। সো আমি এভাবে লিখবো, লিখে হোয়াট উই ডিড অ্যাকচুয়ালি উই গিভ ইট টু ম্যানেজার। এখানে কিন্তু কারো কোনো নাম লেখা নেই। সো হোয়াট ম্যানেজার্স ইউজ টু, এবং ইনক্লুডিং ম্যানেজার অ্যাজ ওয়েল, তাকেও তার এই 3টা জিনিস আমি অ্যাডমায়ার করি, এই 3টা জিনিস আমি মনে করি এটা ঠিক করা দরকার। নাও this one person, this supervisor or whoever, or even HR, they will collect all the data and share that, okay, 80% of the people said Sadia is a very good communicator. 80% of the people, maybe 73% of the people said she's a good negotiator. Now come to the area of improvement. 90% people said, you will figure out 90% actually ঘুরে ফিরে ওই একটা পার্টিকুলার নেগেটিভ সাইডে ধরে, যে sometimes she is restless, probably sometimes she is not listening to us,
maybe even they will figure out 90, 80, 90. In my experience, I found area of improvement ক্ষেত্রে 80-90% লোক একই কথা বলে। সো এখন একজন ভুল হতে পারে, দুজন ভুল হতে পারে, 8-10 জন যদি একই সেম ফিডব্যাক দেয়, তাহলে ডেফিনেটলি ইটস দ্যাট পারসনস needs to work on that. Yeah. That person need to work on that. Yeah. So this is a very I learned it from one of my training program, and I use this Use this in the current company as well. anywhere, and Yeah. I use it for myself as well. Yeah. I figure in 6 months back I did it, not in Bangladesh, outside Bangladesh I did it, and I figure out, yes, of course, 78% people told something, which is, and then I realized, okay, fine, I should be careful about it. And from then onwards, I'm very careful on that particular piece. Okay, it might happen. People may not say in your face, Yeah. but that doesn't mean যে সেটা সে ওই কনসেপ্টটা ক্যারি করতেছে তার মাথায়। আমি নেগেটিভ কনসেপ্টের কথা বলতেছি। Yeah. ওকে, সে কিন্তু ক্যারি করে তার মাথায়। এরকম একটা অপরচুনিটি দেওয়া যায়, তাহলে you take that thing and work on those area of improvement very seriously. আমাদের if I give example of NSU তে we had these things, intake শেষে একটা ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন থাকতো, সো ফ্যাকাল্টি সম্পর্কে যত আমাদের ফ্রাস্ট্রেশন থাকতো দিতাম, অ্যান্ড উই উইশ যে আচ্ছা এই ইভ্যালুয়েশনটা যদি এন্ড অফ ইনটেক না হয়ে ইন বিটুইন 2-3 বার হতো, হয়তো ফ্যাকাল্টি ওইটা নিতে পারতো। সো this kind of traditions needs to be there in the industry, every industry in Bangladesh, and যেহেতু আমি ইন্ডাস্ট্রি থেকে I can say that we don't have this kind of practices. I think it's not necessary. এখানে আমার একটু দ্বিমত করছি আমি। I'm not telling that it should come from your what do you call at a particular company or industry থেকে. It can you rely some people, your some colleagues or industry co-worker colleagues, and you are, if aim mentality is we will grow together, and whatever our the যে luggage যেটা আছে, which is negative luggage যেটা আমরা ক্যারি করছি, how we can get rid of those negative luggage, let's work on that. সেটা আসলে এটা ইনিশিয়েটিভের ব্যাপার। let's say you are working as an university representative for quite some time, and you have a very good rapport with all other people as well. So if you figure out there is if this particular person is giving some statement on you that actually, because his judgment এবং তার analysis is good, you can take feedback from that person as well, and not necessarily যে খুশি করবার জন্য না, যে আমি ভালো no, ব্যাপারটা ভালো তো যতটুকু কাছে আছে, এটা আসলে I can call, I forgot the name of the course I did during my BBA days in NSU. I did that. This is একটা কনসেপ্ট অফ রিভার্স ব্রেইনস্টর্মিং. ইটস লাইক আমি এখান থেকে আমার বাড়ি অবধি যেতে পারবো, কোনো সমস্যা নেই। কি হতে পারে আমি নাও যেতে পারি, there is a chances of 0.01%, but are you ready for that as well? Okay. আর ক্যারিয়ারের ক্ষেত্রে তো আসলে নেগেটিভ জিনিসটা আমরা ক্যারি করতেই থাকি, অনেক সময় চোখে ধরা পড়ে না। অ্যাজ লং অ্যাজ আমরা ডেলিভার করতেছি, অ্যাচিভমেন্ট আমার যে টার্গেট সেটা আমি অ্যাচিভ করতেছি, আই এম প্রিটি মাচ হ্যাপি উইথ দ্যাট। সো মিনওয়াইল অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণে হোক, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হোক, আমার আশেপাশের সার্ভিসের কারণে হোক, আমি প্রবলি স্টার্টেড ক্যারিং সাম নেগেটিভ লাগে, হয়তো ওটা আমি আরও আগে থেকে ক্যারি করছি। সো এটা আমরা যে পারস্পরিক ফিডব্যাকটা যদি নেওয়া যায় তাহলে, এবং লেটস সে ইউ রিলাই সাম পিপল, অ্যান্ড তাদের কাছ থেকে নিশ্চয় তাদের রিলাই করে, আমি কী জন্য রিলাই করছি, তার অ্যানালাইসিস, জাজমেন্ট, definitely that can be done. Okay, now coming to your stand-up comedy set. I know that's kind of personal as well, because that's your passion, right? So what do you think যে যাদের একটা প্রফেশন না, দুইটা বাই সাইডে যদি তারা আরেকটা প্রফেশন রাখতে চায়, হাউ ইউ থিঙ্ক কর্পোরেট লাইফ ম্যানেজ করে এটা ম্যানেজ করা পসিবল? অ্যান্ড আর কেউ যদি প্রফেশনালি ওইটা নিতে চায় যে আমি এটা নিব, অবভিয়াসলি মানি ইজ আ ফ্যাক্টর, যে আমি কীরকম আর্ন করছি ওখান থেকে। সো ডু ইউ থিঙ্ক যে এটা অনেক স্কেল আপ হচ্ছে বাংলাদেশে এবং ক্যারিয়ার হিসেবে কেউ নিতে পারে? ওকে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আমি আমারটা দিয়ে শুরু করি। ইউজুয়ালি যেটা হয়েছিল, আমি আসলে আফটার মাই এসএসসি আই স্টার্টেড ডুইং থিয়েটার, বিকজ মাই ড্যাড অলসো মারা গেছেন উনি, বাট উনিও থিয়েটারে কাজ করতেন।
সো ওই সময় থেকে আমি থিয়েটারে কাজ করি। থিয়েটার স্কুলিংয়ে যেটা বড় ফ্যাসিলিটি যেটা বা বেনিফিট, ফ্যাসিলিটি বলো বেনিফিট বলবো, সেটা কি জানে, সেটা হচ্ছে এরকম, মনে করো ওখানে টিম ওয়ার্ক করতে হয়। ওকে, সো টিম ওয়ার্ক যেখানে থাকবে সেখানে ইউনো দ্যার ইজ এ কোঅপারেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কনফ্লিক্ট অ্যাজ ওয়েল। সো কনফ্লিক্ট হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার একই যে মানুষটার সাথে হয়তো একটু মনোমালিন্য হলো, একটু হয়তো গলা উঁচু করে কথা বললাম, ওই লোকটার সাথেই বা ওই মানুষটার সাথে আবার কেন কাজ করতে হচ্ছে। সো এটা আসলে আই স্টার্টেড ব্যাক ইন দোজ ডেজ, মানে জাস্ট তখন ঢাকাবাজি পড়ি তখন থেকে, এবং টানা 3 বছর থিয়েটারের কাজ করেছি। অ্যান্ড দেন যখন লেখাপড়া মানে ইউনিভার্সিটি প্রচণ্ড চাপ শুরু হলো, আস্তে আস্তে ওখান থেকে সরে আসলাম। বাট আমি ডিউরিং মাই ইউনিভার্সিটি ডেজ আমি রেগুলারলি ইউনিভার্সিটির যে অ্যানুয়াল ড্রামা বা অন্যান্য যেগুলো হতো সেগুলোতে পার্টিসিপেট করতাম। অ্যান্ড কালচার ক্লাব যেটা ছিল ওখানে, শাস্ত্রীয় সংগঠন নর্থ সাউথের, তো ওখানে যেটা হতো যে আমি নিজেই স্ক্রিপ্ট লিখে পারফর্ম করতাম। সো হোয়াট আই ফিগার আউট যে মানুষ এরকম ছোট্ট একটা সময়ের জন্য যদি কেউ প্রোগ্রাম দেখতে আসে, সে নিজেকে কী বলে আনন্দিত করতে আসে, আসলে বিনোদন নিতে আসে। সো ওখানে কীভাবে তার সাথে রিলেট করা যায়, সো কমেডি ইজ এ ভেরি ইজি ওয়ে টু রিলেট। সো ওখানে আমার একটা প্র্যাকটিস শুরু হয়। মাঝে একটা লম্বা গ্যাপ, পরবর্তীতে আই থিঙ্ক 2010-এ মিরাক্কেল, যে কলকাতায় যে একটা রিয়েলিটি শো হতো জি বাংলায়, তো সেটার প্রথম একটা টিম বাংলাদেশে আসলো, এবং প্রথম যে ব্যাচে তারা নিয়ে গেলো, আমি সেখানে সিলেক্টেড হয়ে যাই। এবং উইমজিক্যালি আমি জাস্ট নিজে নিজের টেক্সট করলাম, ওরা ডাকলো, অডিশন দিলাম, হয়ে গেল। দেন ওখানে যেহেতু সেমিফাইনাল অবধি কাজ করলাম ওদের সাথে। এরপর দেশে আসার পরে ততদিনে বাংলাদেশের নাভিদ কমেডি ক্লাব, নাভিদ ভাই খুলে ফেলেন, মানে জাস্ট 1-2 মাস হয়েছে। তখন শুরু করলাম, আচ্ছা ঠিক আছে করে দেখি না কী হয়। করতে করতে আমি দেখলাম যে এটাতে যেটা হয় যে ডেফিনেটলি নিজের একটা পার্টিকুলার প্যাশনকে ড্রাইভ করা, মানুষের সাথে কানেক্ট করা, অ্যান্ড এর বাইরে একটা খুব ইজি বা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে খুব ভালো নেটওয়ার্ক বিল্ড আপ হওয়া শুরু হলো। ওকে, and that's today's world main thing, networking. Of course, খুব ভালো নেটওয়ার্ক হওয়া শুরু করলো। এবং একটা পর্যায়ে এরকম হলো যে যেহেতু আমি বাইলিঙ্গুয়াল, বাংলা এবং ইংরেজি দুটোতেই করতাম, দেখা যেত যে অনেক কোম্পানিতে ওরা চাইতো যে বিকজ লেটস সে দে হ্যাভ এ গ্লোবাল সিইও, বাইরের দেশের সিইও অ্যান্ড আদার্স, সো বাংলা গান হচ্ছে, ব্যান্ড হচ্ছে, অন্যান্য গান হোক, ওরা শুনছে, মিউজিকটা তো এনজয় করছে, বাট হয়তো অতটা ডিটেলে ঢুকতে পারছে না। So they wanted, okay fine, why not we introduce comedy as well. Yeah. And যেহেতু আমি বাংলা ইংরেজি দুটোই করতাম, দেখা যেত যে বাংলার জন্য কিছু করছি, আবার ইংলিশের জন্য কিছু করছি। সো ওটাও একটা বেশ মোটামুটি একটা লম্বা সময় ধরে আমি করলাম। কিন্তু অ্যাজ ধীরে ধীরে যতই আস্তে আস্তে গ্রো আপ ইন কর্পোরেট সেক্টর, কাজের প্রেশার এবং অন্যান্য কারণে ওখান থেকে আগের মতো আমার নিয়মিত আর করা যাচ্ছে না। কিন্তু এখন পুরো সিনটা ডিফারেন্ট। ঢাকায় এই মুহূর্তে যতদূর আমি জানি, যেমন আমি এখন যেটা হয় যে হয়তো 3 মাসে একটা শো করি এরকম, এবং আমরা যারা একদম গোড়ায় শুরু করেছিলাম তাদের মধ্যে থেকে আমরা নিজেরা এখন মানে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, আমরা নিজেরাই চেষ্টা করছি অন্যান্য আরও কয়েকটা ক্লাব শুরু করতে, যেমন ঢাকা স্ট্যান্ড আপ ঢাকা নামে একটা আছে, তাহসিনের জন্য হচ্ছে তাহসিন অ্যান্ড ডেক, ওটা শুরু করেছে। তারপরে এদিকে নাভিদ কমেডি ক্লাব তো আছেই। সো একই দিনে দেখা যায় ঢাকা শহরে 5-6টা প্রোগ্রাম, মানে ইউজুয়ালি উইকেন্ডগুলো তো হয়তো 3-4টা হয়। সো আমি যেটা করি আপনার কোয়ার্টারে একবার যাই, কিন্তু কিছু কিছু এই বিষয়টা আমি একটু নিজের একটা ভালো প্রিপারেশন, যারা স্ট্যান্ড আপ কমেডি করতে চান তাদের জন্য বলতে পারি, আমি কিন্তু ভালো একটা প্রিপারেশন না নিয়ে নামার একেবারে পক্ষপাতিত্ব না। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর অ্যাট লিস্ট, ডেফিনেটলি ক্রাউড ওয়ার্ক করাই যায়। ক্রাউড ওয়ার্ক বলতে হচ্ছে যে ইউ পিক ফ্রম দ্য audience and you try to make fun with them and everything. এটা গ্লোবালি অনেক কমেডিয়ানরা করেন, Do you think, sorry to cut you here, you think যে বাংলাদেশের অডিয়েন্স এতটা ম্যাচিউর এখন হয়েছে যে they can take the humor and sarcastic comments on them itself? না, so because there is a religious, political, many things that factor happens in Bangladesh, people get offended. কমেডিয়ানরা আসলে এগুলোকে, আমরা বাংলাদেশের কমেডিয়ান আমরা খুব সচেতনভাবে এগুলো অ্যাভয়েড করি, ক্যান ক্রিয়েট সাম কন্ট্রোভার্সিস। এবং যেটা হয় যে এটাকে না
যেটা বলে যে ফানি ইনসাল্ট কাইন্ড অফ থিং, যে বন্ধুদের মধ্যে থাকে না একজনকে, এটা এরকম তাকে কিন্তু ইচ্ছা করে ইনসাল্ট করা হচ্ছে না, ইচ্ছা করে তাকে নিয়ে আমরা যেন বাংলা বলে পচাই দেয় আর কি, সেটা না, এটা মজা করবার জন্য করা হয়। So এটা এখনো বাংলাদেশে আসলে আমি মনে করি যে এটা এখনো অ্যাজ এ কমেডিয়ান আমার যে ফিলোসফি আমি এটা করি না। আমি স্টোরি টেলিংয়ের দিকে নজর দিই বেশি, কারণ স্টোরি টেলিংটা বাংলাদেশের মানুষ খুব ভালো অ্যাকসেপ্ট করে। আচ্ছা, অলওয়েজ গুড স্টোরি, একটার সাথে একটা কানেক্টেড স্টোরিজ অ্যান্ড অল দিস, এবং সেখান থেকে ফানটা বের করা, এটাকে আমাদের দেশের মানুষ অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সো ইয়েস অফকোর্স, স্টোরি মানে আমি একটা ঠাকুরমা ঝুলির গল্প বললাম তা না, ওটার মধ্যে উইট থাকতে হবে, ওটার মধ্যে পজ থাকতে হবে, ওটার মধ্যে পুশ থাকতে হবে, সব কিছু মিলায় একটা করতে হবে। সো মাই প্যাটার্ন ইজ প্রিটি মাচ লাইক দ্যাট। ক্রাউড ওয়ার্ক আমি করি না। সো এখন এটা একটু ডিফিকাল্ট স্টোরিগুলো লেখা। আর কমেডিয়ানদের সবচেয়ে বড় যেটা বলা হয় যে একজন কমেডিয়ান দেখা যায় যে 2-3টা শো করার পরে রিপিটেশন আসে, কারণ একটা ভালো সেট, একটা মানে হাফ অ্যান আওয়ারের সলিড সেট বানানো, সেট বলি আমরা কি, মানে টানা একদম শুরু থেকে সেরকম প্রত্যেক 30 সেকেন্ডস পরে একটা পাঞ্চ থাকবে, একটা পুশ থাকবে, এইভাবে করে পরে স্ক্রিপ্টটা বিল্ড আপ করতে হয়। সো এটা যদি করতে যায় একজন মানুষ, এটার জন্য সেটা টেস্টও করতে হবে, যে আগে যেটা বললাম, এটা বিভিন্ন অডিয়েন্সের টেস্ট করে তারপরে আমি বলতে পারি ইয়েস এই পার্টিকুলার সেটটা জমবে, এটা যেখানেই দিব খেয়ে নেবে মানুষ। সো ওটা বানানো অনেক কঠিন ব্যাপার, একটু সময় লাগে। সো এখন একটাই উপায় আছে যে করে যাওয়া। সেকেন্ড পোর্শন অফ ইউর কোয়েশ্চেন, এটাকে ক্যারিয়ার হিসাবে আই থিঙ্ক স্টিল নট, নো ওয়ে। যেমন একটা সময় ছিল যে বাংলাদেশে আজ থেকে যদি আমি 80 দশকের কথা ধরি, 90 দশকের গোড়ার দিকে, যে একজন সিঙ্গার শুধুমাত্র গান গেয়ে থাকবেন সেটা তখনও ভাবতেন না। অভিনেতা অভিনেত্রীরাও তখন দিনে একটা জব করতেন, সন্ধ্যার পরে হয়তো তারা মাসে 1-2বার অভিনয় করতেন, টিভি নাটকে আসতেন। সো ওই স্ট্যান্ড আপ কমেডি আসলে ওই ফেজটা অতিক্রম করছে। তো তাদেরকে আসলে ডে জব একটা, দেন ইভিনিং প্যাশনটা কন্টিনিউ করা হয়তো হবে সামনে, আশাবাদী। ওকে, সো ডু ইউ থিঙ্ক যে এই হিউমারগুলো যে আছে স্ট্যান্ড আপ কমেডির, সো ইউ আর ইনপুটিং দ্যাম ইন ইয়োর পার্সোনাল লাইফ অর প্রফেশনাল লাইফ অ্যান্ড ইটস বেনিফিটিং ইউ? অফকোর্স একটা আইস ব্রেক করবার জন্য, একটা গুমোট হয়ে রয়েছে আবহাওয়াটা, সেটা ব্রেক করবার জন্যে, বা অনেক দিন ধরে একটা একটা টানাপোড়েন চলছে, সেগুলোকে ব্রেক করবার জন্য একটা কেউ যদি এরকম ঠান্ডা মাথায় একটু উইট হিউমার দিয়ে অ্যাপ্রোচ করে, দ্যাট রিয়েলি হেল্প। অ্যান্ড আমি বলছি না এটাই হেল্প করবে, আমি তো ডেফিনেটলি একটা কংক্রিট একটা আইডিয়া বা কংক্রিট একটা কনসেপ্ট নিয়ে বা প্রিপারেশন নিয়ে আমি তো কারোর সাথে কথা বলতে যাবো, সেখানে যদি এটার কম্বিনেশন থাকে, হিউমারের কম্বিনেশন থাকে, এটা ফাস্টার কাজ করে। ডেফিনেটলি, অ্যান্ড যে কোনো নেগোসিয়েশন বা কমিউনিকেশনের যদি তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ো বা কোর্স করো, ইউ উইল ফাইন্ড দ্যাট ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে, ইফ ইটস এ ডিফিকাল্ট অ্যাজ ওয়েল। সবাই আসলে উল্টাও হয়ে যায়, হিউমার করতে যে উল্টা জিনিসটাকে মানুষ আরও খেপেই গেল, এরকমও হতে পারে। সেরকম যেন না, ওই পরিমিত বোধটা যদি থাকে, সেটা নিয়ে যদি কেউ অ্যাপ্রোচ করে, ডেফিনেটলি ইট ওয়ার্কস লাইক ম্যাজিক in some cases. Yeah. So, Bhaiya, we talked about, 3 industry altogether: telecommunications, education industry, and the stand-up comedy industry. যেটা বাংলাদেশে এখন scale up হয় নাই, like India did amazing, I think. West প্রচুর আছে। So, এখন আপনি যদি সাজেশনস দেন যে স্টুডেন্টরা বা ফ্রেশার্সরা বা যারা ক্যারিয়ারে একটা আছে, মেবি স্যাটিসফাইড না, বিকজ বাংলাদেশে যেটা হয় ইনিশিয়ালি জব পেলেই জবে ঢুকে যাওয়া, বিকজ মানি ইজ আ ফ্যাক্টর। তো আপনি কি সাজেশন দিবেন যে ক্যারিয়ার চুজ করার জন্য কী কী রিসার্চ করা উচিত, লিঙ্কডিনে কী কী রিসার্চ করা উচিত, ওয়েবসাইটে, অ্যান্ড কোন এজ থেকে, মেবি গ্র্যাজুয়েশনের আগে থেকেই, অ্যান্ড গো ফর দ্যাট? এটা আসলে একটু ডিফিকাল্ট, এক্স্যাক্টলি কে কোন সেক্টরে যাবে ওটার উপরে। কেউ যদি লেটস সে সামওয়ান ইজ ডিসাইডিং যে আমি আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই, তাহলে হি অর শি ডাজন্ট হ্যাভ এনি চয়েস, দে হ্যাভ টু বি উইথ দ্য আর্টিকেল ফার্মগুলোতে যেতে হবে, সেখানে কাজ করতে হবে, ওটা ওরকম। বাট আমি যেটা মনে করি যে কিছু কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট, কিছু কোয়ালিটি ডেভেলপ করা, যেটা হচ্ছে যে একটা অ্যাডাপ্টেশন, যেটা বলি, হোয়াট এভার ইউর ক্যারিয়ার ইজ, অর হোয়াট এভার ইউর
কি বলে যে অ্যাসপিরেশন ইজ অ্যাডাপ্টেবিলিটি বাংলাদেশের মতো দেশে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ নেভার নো ঠিক কোন ইন্ডাস্ট্রি। আই এম শিওর যে সাদিয়া তুমি হয়তো চিন্তা করো না যে তুমি এই ইন্ডাস্ট্রিতে এখানে আজকে যেখানে আসবা। If I go back to your NSU days and even maybe 9th semester 10th semester, have you ever thought যে আমি একদিন কভেন্ট্রি ইউনিভার্সিটি বাংলাদেশে রিপ্রেজেন্ট করবো? নেভার। খুব টিপিক্যাল থাকে চিন্তা ভাবনাটা, ব্যাংকস, টেলিকম, FMCG, some multinationals and everything. But what is the common about it actually? What is the common about it? কমনটা হচ্ছে যে আমি কি রাইটলি কমিউনিকেট করতে পারি কিনা, আমি কি ইন্সপায়ার করতে পারি কিনা, আমি কি লোড নিতে পারি কিনা। লং ব্যাক আই ওয়ার্ক ইন রেগিট বেনকিস and one of the renowned corporate personality, Sham Masud Imam, he was he was my boss. He said during his BBA day, he said যে আমি যেটা শিখেছি, তিনি বলছেন যে এক কথা যদি বলি যে লোড নেওয়া এবং হ্যাভিং হিউজ লোড, প্রত্যেকটা ডিসিশন রাইট নেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যাপাসিটি, মানে ডেলিভারেবল। দ্যাট ইজ হি লার্নড ইন IBA, এটা উনি বলেছিলেন। সো আমি যেটা মনে করি যে যেই প্রফেশনে, মানে নোবডি ক্যান টেল যে আমি এই পার্টিকুলার প্রফেশনে যে আমি এক্সেল করবো, ঠিক আছে। প্রবলি আমি মিন হ্যাভ আই এভার থট যে আমি আসলে আজকে এখানে এসে এই জায়গাটা কাজ করবো? নো, দ্যাট ইভলভড দ্য টাইম অ্যান্ড এভরিথিং। বাট কিছু কোয়ালিটি ইজ ইউনিভার্সাল, সবসময় পৃথিবীর যেখানে যাই, যেই দেশে যাই, যেখানে কাজ করি, সেই জায়গায় থাকতে হবে। আর ওই কনফিডেন্সটা, পাকা কনফিডেন্স হওয়াটা বেটার, আদারওয়াইজ এটা কাউন্টার প্রোডাক্টিভ। মানে আমি যদি এবং একটা ব্যাপার থাকে যে একটা হাম্বল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্সটা থাকা ভালো, কিন্তু কনফিডেন্সটার জন্য আমাকে এমনভাবে না নিয়ে যায় যে সামনে যে এটাকে আমি কন্টিনিউ করতে না পারি। সো এই ডেভেলপমেন্ট যে জায়গাটা থাকা উচিত সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অল দিস, বিকজ দিস আর অল গিভেন। আমি আসলে ওগুলো সবাই ওগুলো কথা বলে, একটা মোটামুটি একটা ভালো গ্রেড থাকতেই হবে, এটা ছাড়া হবে না। there is lot of people will argue যে দিস কোম্পানি তারা 3 নিচে অ্যালাউ করছে না কেন, 3 নিচে কি ভালো স্টুডেন্ট নাই? অফকোর্স আছে, কিন্তু বুঝতে হবে যে যিনি আপনার জন্য এই কাজটা যে সেগ্রিগেশনটা করছেন, ওনার তো টাইম নাই যে বিলো 3.0 CGPA যে ভালো ছেলেটা বা ভালো মেয়েটা আছে তাকে আমি খুঁজে বের করবো, তার রেসপন্সিবিলিটি না। কোম্পানি তাকে সেটা বলে নাই, এবং তার কাজের যে তাকে যে পরিমাণ কাজ করতে হয় দৈনিক, সেটাতে সে এই লোডটা নিবেই না। তা দায়টা আসলে কার? দায়টা আপনার, যে স্টুডেন্ট নিজেকে বিল্ড আপ। হ্যাঁ, আপনি ওখানে মিনিমাম ওই CGPA এনশিওর করেন, অন্যান্য কোয়ালিটিগুলো এনশিওর করেন, আর এর পাশাপাশি এই কোয়ালিটিগুলো আপনি নেন। অ্যাডাপ্টেবিলিটি, অ্যাসপিরেশন, ভালো অ্যাসপিরেশন থাকা খুব জরুরি। আমি অ্যাসপিরেশন থাকলে হবে না, আমি আবার রাইট নিউট্রাল জাজমেন্ট, সে টোটালটা মিলায় আসলে। আমি বলছি না কালকে বের হয়েই আপনি এটা করে ফেলবেন, নো, ওভার দ্য পিরিয়ড থাকবে। কিন্তু আমার যদি লক্ষ্য থাকে না এগুলো আমি অ্যাডপ্ট করে ফেলবো, তাহলে হয়। তো আমি বাংলাদেশে এই জিনিসটা, উই আর at very last moment at our show. So যদি লাস্ট জিনিসটা বলি যে বাংলাদেশে স্টুডেন্টদের হোক বা নিউ কামার্সদের হোক, যে অ্যাসপিরেশনটা আপনি যেটা বলছেন ভাই, ওটা দেখা যায় অনেক কম থাকে। ইনিশিয়ালি ওয়েন উই টক উইথ দ্য স্টুডেন্টস, ইভেন সবার একটা থাকে যে আমি কোন দেশে যে সেটেল হব, PR পাবো, রাদার দ্যান দ্য থিং যে আমি ক্যারিয়ারে কি করতে পারি, আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে চাই। সিটিজেনশিপ অর PR এগুলো তো অটো চলে আসবে যদি আমি ক্যারিয়ারে গ্রোথটা দেখি। সো এই জিনিসটা তো বাংলাদেশ ইনবিল্ট মানুষের মধ্যে নাই। তো যদি ইউনো if you have to put on few words for the students, তো what will you say যে কিসে ফোকাস করা উচিত? অ্যান্ড আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল অ্যাকাডেমিক্সটা, আপনার যদি ওটা না থাকে আর কিছুই হবে না, ঠিক আছে। এত কেউ যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চায়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার অ্যাকাডেমিক্সটা ঠিকঠাক করতেই হবে। আপনি যদি অন্যান্য যেই কান্ট্রির ছেলেমেয়েরা ভালো করে, স্পেশালি ইন্ডিয়ান, চায়না, গ্লোবালি, যেমন আমরা স্ট্যাট শেয়ার করি, গ্লোবালি যত মানুষ তার নিজ দেশ ছেড়ে অন্য দেশে লেখাপড়া করতে চায়, তার মধ্যে 50+% আর ইন্ডিয়ান্স, অ্যান্ড আই থিঙ্ক 30% প্লাস হচ্ছে চাইনিজ, রেস্ট এন্টায়ার ওয়ার্ল্ড। সো আপনি যদি কালকে লেটস সে পৃথিবীর 1 নম্বর কোম্পানি কোনটা এখন, আই মিন ইন টার্মস অফ রেভিনিউ, অ্যাপল $1 trillion কোম্পানি,
মানুষের ইতিহাসে সব প্রথম $1 trillion কোম্পানি, হু আর দ্য পিপল অ্যাকচুয়ালি ওয়ার্কিং বিহাইন্ড দ্যাট? তারা কোথায় লেখাপড়া করেছে, তারা কী লেখাপড়া করেছে, এই অ্যানালিসিসটা কি কেউ করছি আমরা? না, বা করলেও খুব কম। লেটস সে আমি যে সবসময় বলি যে দেয়ার আর আইভি লিগ গ্র্যাজুয়েটস অ্যান্ড পৃথিবীর প্রথম 30 ইউনিভার্সিটিস যে গ্র্যাজুয়েটস, দে অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউর লাইফ। হাউ? আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমরা তো সবাই দাঁত ব্রাশ করেছি। যে কোম্পানিগুলোর আমরা টুথপেস্ট বা কেমিক্যালসগুলো ইউজ করছি, আপনি ঘুরে ফিরে দেখেন এই কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, তারা এবং সেখানকার সিইও যারা আছেন তারা বা রিসার্চ টিমে যারা আছে তারা কোথায় কাজ করছেন, কোথায় লেখাপড়া করেছেন। সো এই জিনিসগুলো, এবং আমি দিন যখন অফিসে গেলাম, উইদাউট মাইক্রোসফট আমি আমার দিনই শুরু করতে পারবো না, উইদাউট গুগল আমি আমার দিনটাই শুরু করতে পারবো না। তাহলে এই লোকগুলো আসলে কি করছে, যারা কি এমন করে ফেলো যে আপনি ওই লোকগুলোর বানানো প্রোডাক্ট ছাড়া ইউ কান্ট ইভেন স্টার্ট ইউর ডে। সো তারা আসলে কারা, তারা কোথায় লেখাপড়া করছে, কী লেখাপড়া করছে, কোন ডিটেইলে করছে, এই জিনিসগুলোকে না একটু ঠান্ডা মাথায় আমি সবসময় চেষ্টা করি, whenever I get an opportunity to mingle with the young people of the country, এবং যারা গ্লোবালি নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাদেরকে আমি এই জিনিসগুলো শেয়ার করি। অফকোর্স ইটস নট এভরিবডিজ কাপ অফ টি, বাট আমি যদি অ্যাটলিস্ট এইভাবে না চিন্তা করি তাহলে হবে না। যেমন আমি একবার জিজ্ঞাসা করেছিলাম কোনো একটা বিজনেস স্কুলে, ওকে আমাদের দেশে টপ বিজনেস স্কুল যেগুলো আছে সেখান থেকে যারা পাস করা ছিল তারা কোথায় কোথায় জব করতে চায়, ফাইন, নামগুলো এসে গেল। এবার পৃথিবীর টপ বিজনেস স্কুল কোনটা? হার্ভার্ড আছে, MIT আছে, ওদিকে ইয়েল আছে, অনেক ইকোনমিক্স স্কুল লন্ডনে কিছু আছে, সারা ওয়ার্ল্ডে আছে। সো এখানকার গ্র্যাজুয়েটটা কোথায় চাকরি করতে চায়? তাদের তো অ্যাসপিরেশন আছে না, আমি হার্ভার্ড গ্র্যাড কোথায় চাকরি করতে চাই, এক্স্যাক্টলি, এটা হার্ভার্ড MBA, সে যে কোথায় দেখে, সেই কোম্পানিগুলো কী কাজ করে, তারা কী কোয়ালিটি খোঁজে, তারা কী টাইপ অফ মানে সফটওয়্যার স্কিলগুলোতে আপনার শার্প জায়গাটা কারা, তারা কি, এই অ্যানালিসিসগুলো দরকার। আচ্ছা ঠিক আছে, তার টপ টায়ার ইউনিভার্সিটিগুলো, টপ টায়ার কোম্পানিগুলো ছেড়ে দেবে, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার, এই জিনিসটা যদি একবার ভাবে মানুষ, তখন সে বুঝবে যে না, প্রথম কয়েক বছর তাকে অ্যাকাডেমিক সাইডটাতে স্ট্রং একটা জায়গায় নিতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, ওখানে যেটা হয় যে আমাদের দেশে গ্লোবাল স্টেজে, আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ সিন, একটা নিজস্ব গণ্ডির মধ্যে থাকে নিজেরাই, বিকজ হয় কি, বাংলাদেশি মানুষ তো আমরা অনেক আবেগী, ইমোশনটা অনেক বেশি কাজ করে। সো আমি আসলে, এবং আমি আরেকটা যেটা হয় যে বাংলাদেশে আমরা সবাই একটা হোমোজিনিয়াস একটা সোসাইটি, একই খাবার, একই রকম দেখতে, একই কাপড় চোপড় পরি। সো ডাইভার্সিটি দেখে আমার চোখ এবং ব্রেন অভ্যস্ত না। সো ইভেন দেশের বাইরে গেলেও দেখা যায় যে ঘুরে ফিরে বাংলাদেশি কমিউনিটির সাথে এই জায়গাটাতে আমার একটা হচ্ছে যে ওখানে যে নিজেকে অন্য কমিউনিটিগুলোর সাথে নিজেকে রেলেভেন্ট করা, রেলেভেন্ট, আই এম নট টকিং যে অনলি আপনি শুধু মিশলেন, কথা বললেন, নো, নিজেকে রেলেভেন্ট করা, নিজেকে ওখানে একটা লিডারশিপ লেভেলে পৌঁছানো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যদি এই কাজগুলো হয়ে যায় না, তখন এই জিনিসটা ওই যে বাচ্চারা যে বলে এসে যে, বা ইয়ং ছেলেমেয়েরা এসে যে PR হবে কি না, ওখানে যে হবে কি না, ওটার চাইতে অনেক বড় বড় বিষয় আছে অর্জন করার। সো আমি মনে করি যারা, যেমন আপনি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছো, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, সো ইফ ইউ ক্যান শেয়ার দিস কাইন্ড অফ থিং টু দেম, আই থিঙ্ক স্লোলি তাদের অ্যাসপিরেশনটাকে বিল্ড আপ করা, আরও একটু বড় করা, এইটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। অ্যান্ড আই এম শিওর যে এখন যে জেনারেশনটা আমাদের সামনে আসছে, দে আর অনেক ওয়াইড ওপেন, অ্যান্ড রাইটলি যদি তাদেরকে এই জায়গাটা টিউন করা যায়, আই এম শিওর যে এটা অ্যাচিভ করা যাবে। Thank you, Bhaiya. We are at the end of our session, and thank you for your time and valuable guidance for our freshers. Hope to, have you soon again in our podcast, thank you. On a different topic maybe. Sure. Yeah. Sure. Thank you. And thank you, Sadia. Thank you very much, and thank you, my audience. Thanks everybody for watching Sadia and me. Thank you. Thank you. Thank you. Much. Yeah.